বাংলা ব্লকেটে স্থবির ঢাকা। 3 দিনের আলটিমেটাম দিয়ে রাস্তা ছাড়লেন কোটা আন্দোলনকারীরা। 4 ঘন্টা অবরোধে চরম ভোগান্তি। রেলপথ আটকে দেয় দুর্ভোগ। মেট্রোতে যাত্রী চাপ। পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা মানুষের। যৌক্তিক দাবির জন্য যদি সারা বাংলাদেশ অচল করে দেওয়ার প্রয়োজন হয় তাহলে সেটা আমরা করব। এটার ফল না নিয়ে আমরা যাবো না। 2.5 ঘন্টা হবে আর কি, আমি একটু হেঁটে আসছি জাম দিকে। এখন আমি অসুস্থ, গাড়ি নেই, মেট্রোতে গেলাম, সেখানেও প্রচুর জ্যাম। মেয়র হানি ফ্লাইওভার হেঁটে গুলিস্তান এসে নামছি, সেখান থেকে এই পর্যন্ত হেঁটে আসছি। আমার ইনকামের স্রোতটা বন্ধ হয়ে গেছে। পাল্টাপাল্টি অবস্থানে আওয়ামী লীগ বিএনপি এবং তাদের সমমনস্করা এই কোটা আন্দোলনের উপর ভর করেছে। আমরা বলেছি আমরা সমর্থন করি, এটা অত্যন্ত যৌক্তিক দাবি, এটাকে আমরা অযৌক্তিক বলার কোনো কারণ নেই। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাষ্ট্রীয় সফরে চীনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করবেন শি জিনপিংয়ের সঙ্গে। সই হবে 20টির বেশি সমঝোতা স্মারক। গুরুত্ব পাবে ভূ রাজনৈতিক কৌশলগত ইস্যু। 5 দিন না যেতে আবারও শ্বাসকষ্ট নিয়ে এভার কেয়ারে বেগম জিয়া। হাসপাতালে দেখতে গেলেন মির্জা ফখরুল। রাজনীতি থেকে দূরে রাখতেই বিদেশে চিকিৎসা থেকে বঞ্চিত রাখার অভিযোগ। এবার দুর্নীতি ও অর্থ আত্মসাতের মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন ডক্টর ইউনূসের। নিম্ন আদালতে ন্যায় বিচার না পাওয়ার দাবি। কালক্ষেপণের চেষ্টা দেখছেন দুদক আইনজীবী। পুলিশের সব সুবিধা জ্যেষ্ঠ কর্মকর্তাদের জন্য। ডেইলি স্টারের এমন প্রতিবেদন বিভেদ সৃষ্টির পাঁয়তারা, বলছেন পুলিশ কর্মকর্তারা। গত 15 বছরে বেড়েছে সদস্যদের সুযোগ সুবিধা। এবং বাংলাদেশ চীন মিলে আত্রাই নদীতে বাঁধ দেওয়ার মিথ্যা অভিযোগ মমতার। আপত্তিতে আলোর মুখ দেখছে না তিস্তা চুক্তি। গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নের আগেই আবারও কঠোর অবস্থান। তিন দিনের আলটিমেটাম দিয়ে সড়ক থেকে সরে গেছেন কোটা আন্দোলনকারীরা। কাল সড়কে থাকবে না ব্লকেট, তবে ক্লাস পরীক্ষা বর্জন করবেন আন্দোলনকারীরা। এদিকে 4 ঘন্টা অবরোধে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। কোটা সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। সময় যত গড়াচ্ছে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন ততই যেন বেগবান হচ্ছে। শুধু রাজধানী নয়, সারা দেশে ছড়িয়ে পড়েছে কোটা বিরোধী আন্দোলন। এবং এই আন্দোলনে বিশেষত্ব হচ্ছে বাংলা ব্লকেজ, অর্থাৎ বাংলা ব্লকেজ নাম দিয়ে শিক্ষার্থীরা দেশের বিভিন্ন বড় বড় শহরের প্রধান প্রধান রাস্তা বা মোড় বন্ধ করে দিচ্ছে এবং রাজধানীতেও এই কার্যক্রম চলছে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শিক্ষার্থীরা জড়ো হন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং ক্যাম্পাস প্রদক্ষিণ করে জড়ো হয় শিক্ষার্থীরা মূলত শাহবাগ মোড়ে। এবং শাহবাগ মোড়ে একটি অংশের শিক্ষার্থীরা অবস্থান নেয় এবং অন্যান্য শিক্ষার্থীরা চলে যায় বাংলা মোটর, কারওয়ান বাজার এবং ফার্মগেট এলাকায়। শুধু এই শাহবাগ মোড়, বাংলা মোটর কিংবা কারওয়ান বাজারে নয়, ঢাকা শহরের আরো বড় বড় যে মোড়গুলো রয়েছে সেই মোড়গুলোতেও শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। কোটা বাতিল না হলে মেধাবীরা তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে না এবং এভাবে যদি চলতে থাকে তাহলে দেশ মেধাশূন্য হয়ে যাবে। এক দফা এক দাবি, আমরা প্রতিবন্ধী কোটা ছাড়া কোনো কোটা চাচ্ছি না। আমাদের এক দফা দাবি যতদিন না পর্যন্ত আদায় হবে আমরা রাজপথ ছাড়বো না। যদি সরকার থেকে বলা হয় যে 18 পরিপত্র বহাল হবে, হাইকোর্ট থেকে যদি বলা হয় তাহলে আমরা আমাদের কর্মসূচি উইথড্র করব। চানখারপুরে আছেন সহকর্মী তোহা খান তামিম, সেখানকার খবর জানবো তামিমের কাছ থেকে। সরকারি চাকরিতে সকল গ্রেডে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে যে আন্দোলন করছেন শিক্ষার্থীরা, আমার পেছনে মেয়র হানি ফ্লাইওভার এবং এই হানি ফ্লাইওভার দিয়েই কিন্তু চট্টগ্রাম এবং সিলেট যাওয়ার যে পথ, সেই পথ, এবং স্বাভাবিকভাবেই রাস্তা বন্ধ থাকার কারণে চট্টগ্রাম এবং সিলেটের যে পথটি রয়েছে সেই পথটি ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। শিক্ষার্থীরা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন, যে তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা চালিয়ে যাবেন। রাস্তা বন্ধ করে বিভিন্ন মোড়ে মোড়ে তারা অবস্থান নিয়েছে
এবং তাদের যে দাবি দেওয়ার পক্ষে যে স্লোগান, সেই স্লোগান চলছে। আমাদের যৌক্তিক দাবি, আমরা এই যৌক্তিক দাবির জন্য যদি সারা বাংলাদেশ অচল করে দেওয়ার প্রয়োজন হয় তাহলে সেটা আমরা করব। আমরা মাটি থাকবো, আমরা আন্দোলন এটার ফল না নিয়ে আমরা যাব না। রাজধানীর সায়েন্স ল্যাবের খবর জানবো সহকর্মী ধ্রুব ব্যানার্জির কাছ থেকে। রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে বেলা ৩টার দিকে তারা ঢাকা কলেজের মূল ফটক থেকে তাদের আন্দোলন শুরু করেন এবং তাদের বিক্ষোভ মিছিল শুরু করেন। প্রথমে বিক্ষোভ মিছিলটি সায়েন্স ল্যাব হয়ে এরপর নীলক্ষেত হয়ে ইডেন কলেজের সামনে যেতেই ইডেন কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা তাদের সঙ্গে যোগ হন এবং এরপরই তারা ইডেন কলেজের সামনে থেকে আবারও ঢাকা কলেজের সামনে দিয়ে এসে এই সায়েন্স ল্যাব মোড়ে এসে জড়ো হন এবং এ সময় তারা রাস্তার যে দুপাশের গাড়ি অর্থাৎ যানবাহন সবকিছুই আটকে দেন। কোঠার পার্সেন্টেজ রাখছে, এটা চরম সীমায় পৌঁছে গেছে। আমাদের মেধাবীর এখানে কোনো মূল্য নাই। যেখানে সংখ্যাগরিষ্ঠ স্টুডেন্ট চাই মেধাবীরা উচ্চ পর্যায়ে যাক, মেধাবীরা মেধার ভিত্তিতে চাকরি পাক, সেখানে এরকম বৈষম্যমূলক আচরণ আমরা কেন মেনে নিব? এই ছিল রাজধানীর সায়েন্স ল্যাব থেকে আমার কাছে সর্বশেষ। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। এদিকে কোটা আন্দোলনকারীদের সড়ক অবরোধে স্থবির হয়ে পড়ে ঢাকা। তীব্র যানজটে রাস্তায় ঘন্টার পর ঘন্টা নাকাল সাধারণ মানুষ। যাত্রীর অতিরিক্ত চাপে কারওয়ান বাজারে মেট্রো স্টেশনের প্রবেশ পথে দেয়া হয় তালা। বাধ্য হয়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন কর্মজীবীরা। রাত ৮টার দিকে আন্দোলনকারীরা রাস্তা ছাড়লে স্বাভাবিক হতে শুরু করে যান চলাচল। কোটা সংস্কারের দাবিতে বন্ধ রাজপথ, ঘন্টার পর ঘন্টা সড়কে আটকে হাজার হাজার যানবাহন। অফিস ছুটির সময় চরম দুর্ভোগে কর্মজীবীরা। রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সোমবার বিকেল থেকেই অবস্থান নিতে শুরু করে চাকরি প্রত্যাশীরা। সড়ক বন্ধ থাকায় মতিঝিল থেকে উত্তরা রুটের যাত্রীদের বিকল্প মেট্রো রেল। অনেকেই ছুটে যান স্টেশনে, সেখানেও উপচে পড়া ভিড়। যাত্রী চাপে বাধ্য হয়ে স্টেশনের গেটও আটকে রাখা হয়। আমার বাচ্চা গাড়িতে কান্নাকাটি করতেছে, আমার গাড়িতে যাবো, আমি আর থাকতে পারতেছি না। রুগী দেখার পরে ওখান থেকে ৩টা বাজে বেরিয়েছি। ৩টা বাজে বের হয়ে এই গাড়িতে চড়ছি। ২.৫ ঘন্টা হবে আর কি, আমি একটু হেঁটে আসছি জাম দিকে। এখন আমার অসুস্থ, হাঁটার মতন আর পলিসিস নাই। সাধারণ মানুষকে সড়কে আটকে রেখে আন্দোলনে ক্ষোভ জানান অনেকে। পরিবহন শ্রমিকরা বলছেন সবচেয়ে বেশি যাত্রী পাওয়ার সময় সব যাত্রী নেমে যাওয়ায় রুটি রুজির শঙ্কায় তারা। ৫টার টাইমের সময় রাস্তাটা বন্ধ করার সময় আমার ইনকামের স্রোতটা বন্ধ হয়ে গেছে। আমার জন্য তো কষ্টকর, একটু হেঁটে এসে এখন আবার মেট্রো রেলে উঠবো। আমার বাসা হচ্ছে যাত্রাবাড়িতে, কালকেও আমি সেই পান্থপথ থেকে যাত্রাবাড়িতে হেঁটে গেছি। আন্দোলনকারীরা জরুরি সেবার গাড়ি ছেড়ে দিলেও অন্যান্য যানবাহন ব্যবহারকারী অনেক রোগী চরম বিপাকে পড়েন। যানজটে ভোগান্তিতে না ফেলে কর্মসূচি দেওয়ার দাবি সাধারণ মানুষের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। এদিকে যান চলাচল পরিস্থিতি জানাতে এই মুহূর্তে বাংলা মোটরে আছেন রিপোর্টার আল আমিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। তুষার, দীর্ঘ ৪ ঘন্টার যে সড়ক অবরোধ, তারপর যে যানজট, সেই যানজটের কারণে যে ভোগান্তি, তার রেশ কিন্তু এখনও পুরোপুরি কাটেনি সড়ক থেকে। এবং ভোগান্তিতে যে সাধারণ মানুষরা পড়েছিলেন, সড়কের যে যানজট তা যেমন আসলে এখনও পুরোপুরি কাটেনি। তবে স্বস্তির জায়গাটা হলো মেট্রো রেলের যে অতিরিক্ত চাপ। কিছুক্ষণ আগেই আমরা মেট্রো রেল স্টেশনে ছিলাম, কারওয়ান বাজার মেট্রো স্টেশনে। সেখানে আমরা দেখেছি যে মেট্রো স্টেশনের যে মাত্রাতিরিক্ত চাপটা ছিল সেটা কিন্তু অনেকাংশেই কমে এসেছে। তবে সড়কের যাত্রীদের যে দুর্ভোগ, সেটা কিন্তু এখনও পুরোপুরি আসলে কমেনি। সড়কের যেহেতু একটা লম্বা জায়গায়, চাংখারপুল থেকে শুরু করে শাহবাগ, তারপরে বাংলা মোটর, তারপরে কারওয়ান বাজার এবং ফার্মগেট, দীর্ঘ একটা জায়গার যে ব্লক, সেটা কিন্তু যেহেতু একটা বড় সময় ধরে ৪ ঘন্টা সময় ধরে ছিল, সেই প্রভাব কিন্তু রাস্তায় এখনও স্পষ্ট। সেখান থেকে আলাদা করে বলতে গেলে যারা পরিবহন সংশ্লিষ্টরা রয়েছেন এবং যারা সাধারণ যাত্রী রয়েছেন, তারা কিন্তু এখনও যাদের আসলে অনেকেই যারা অফিস ফেরত যাত্রী যারা ছিলেন, তারা যারা আসলে অনেকে আটকে গিয়েছিলেন, তারা কিন্তু এখন ধীরে ধীরে যাবার চেষ্টা করছেন। এবং যেখানে এখানকার যেহেতু একটি কর্পোরেট একটি এলাকা, সেখানে যারা আসলে দোকানদার রয়েছেন, তারা কিন্তু ধীরে ধীরে তাদের দোকানপাট বন্ধ করছেন এবং তারা কিন্তু আসলে ধীরে ধীরে তাদের বাড়ি যাবার আসলে চেষ্টা করছেন। সেই জায়গা থেকে তারাও কিন্তু অল্প বিস্তর ভোগান্তিতে পড়ছেন। এবং ট্রাফিক পুলিশের সাথে যখন আমরা কথা বলি, তারা বলছিলেন যে আনুমানিক রাত 10টা-11টার দিকে কিন্তু তাদের এই যে যানজট, সেটা পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে। এই ছিল এখান থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর বাংলা মোটর থেকে।
বিচারাধীন বিষয়ে আন্দোলন না করে ধৈর্য ধরতে বললেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি জানান, মুক্তিযোদ্ধা কোটা বাতিলের রায়ের পূর্ণাঙ্গ কপির জন্য অপেক্ষা করছেন তারা। আদালত আদেশ দিয়েছেন, সেই আদেশের বিরুদ্ধে সরকারও তো আপিল বিভাগে গিয়েছে, কিন্তু এই মুহূর্তে এই ধরনের যে আদালতের প্রতি যে ওনাদের আন্দোলনটা, আমি মনে করি যে এটা ওনাদের না করাই উচিত হবে। ওনাদেরকে আমি বলবো, কারণ আদালতে যেটা বিচারাধীন বিষয়, সেই বিষয়টা রাজপথে না করে আদালতে তো আছে, এটা তো বিচার হবে। সেই ক্ষেত্রে ওনারা একটু ধৈর্য ধরার আমি অনুরোধ করব। রায় পাওয়ার পরে আমরা এটা পরবর্তী পদক্ষেপ নেব। এদিকে সরকারি চাকরিতে কোটা বাতিলের বিষয়ে আদালতের রায় চূড়ান্ত বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে 5 মন্ত্রীর বৈঠক শেষে কথা বলেন শিক্ষামন্ত্রী। বৈঠকে চলমান ইস্যুসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান মন্ত্রী। আমাদের অবস্থান হচ্ছে, আসলে আদালতে যে বিষয়টি বিচারাধীন আছে সেটা নিয়ে আমরা মন্তব্য করব না, এবং যারা সেখানে দাবিটা করেছেন সেটা অপেক্ষা করতে হবে, তাদেরকেও অপেক্ষা করতে হবে। সরকার কিন্তু যেহেতু প্রজ্ঞাপন বাতিলের যে নির্দেশ হাইকোর্টের আদেশটা ছিল, সেটা নিয়ে একটা সরকার একটা আপিল করেছে, তো সুতরাং এই বিষয়ে আমি মন্তব্য করতে পারছি না। কোটা আন্দোলন নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে আওয়ামী লীগ ও বিএনপি ও সমমনারা কোটা আন্দোলনের ওপর প্রকাশ্যে ভর করেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপি ইন্ধন দিচ্ছে না, আন্দোলন যৌক্তিক বলে মন্তব্য করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। বেশ কয়েকদিন ধরেই সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যে সরগরম রাজনীতির মাঠ। সোমবার সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনে করিয়ে দেন 2018 সালে পরিপত্র জারি করে কোটা বাতিল করেছিল সরকার। এরপর 7 মুক্তিযোদ্ধার সন্তান আদালতে গেলে কোটা পুনর্বহাল করেন আদালত। উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত মানুষকে ভোগান্তিতে ফেলে রাস্তাঘাট বন্ধ করে আন্দোলনের পথ পরিহার করার আহ্বান জানান ওবায়দুল কাদের। রাস্তাঘাট বন্ধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি পরিহার করা উচিত। বিএনপি এবং তাদের সমমনস্করা এই কোটা আন্দোলনের উপর ভর করেছে। ছেলেদের যে দাবি, এই দাবি কিন্তু আমরা বলেছি আমরা সমর্থন করি। এটা কিন্তু অত্যন্ত যৌক্তিক দাবি, এটাকে আপনার অযৌক্তিক বলার কোনো কারণ নেই। বিএনপির সরকার পতনের আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আন্দোলন করে সরকার পতন বিএনপির দিবাস্বপ্ন। অন্যদিকে বিএনপির আন্দোলন সরকার ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। দিন তারিখে দিয়েছে, কবে সরকারের পতন? দিবাস্বপ্ন, কচু পাতার উপর শিশির বিন্দু নয়। আওয়ামী লীগ একটু টোকা লাগলেই পড়ে যাবে, সেই পার্টি আওয়ামী লীগ। সরকার তার প্রয়োজনে সেটাকে অগণতান্ত্রিক করে ফেলে, সাবোটাজ করে, বিভিন্নভাবে আপনাদেরকে বিনষ্ট করার চেষ্টা করে। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করি, এর বাইরে আমরা কখনোই যাইনি, আমরা যাব না। বেগম জিয়ার মুক্তির দাবিতে বিএনপির আন্দোলন চলবে বলেও জানান মির্জা ফখরুল। চেষ্টা করব আমাদের পক্ষে যতটুকু। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। 4 দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফর সঙ্গী মন্ত্রিপরিষদের সদস্যরা জানাচ্ছেন, এবারের সফরে বাণিজ্য ঘাটতি কমানোই অন্যতম বড় লক্ষ্য বাংলাদেশের। ভূরাজনৈতিক কৌশলগত ইস্যুতেও এবারের বেজিং সফরকে তাৎপর্যপূর্ণ বলছেন নীতি নির্ধারকরা। বেজিং থেকে প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত জানাচ্ছেন ফারুক ভূঁইয়া রবিন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে 4 দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন চীনের রাজধানী বেজিংয়ে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট সোনারতরী যখন প্রধানমন্ত্রীকে নিয়ে চীনে অবতরণ করে, তখন সেখানে সময় বিকেল 6টা 5 মিনিট। বেজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান দেশটির সরকারি উচ্চ পর্যায়ের প্রতিনিধি এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। এ সময় স্ট্যাটিক গার্ড সম্মান জানানো হয় অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সফরে প্রধানমন্ত্রী থাকবেন বেজিংয়ের দ্য সেন্ট রেজিস হোটেলে। বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে পৌঁছান প্রধানমন্ত্রী। তার আগমনে উচ্ছ্বসিত সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। জননেত্রী শেখ হাসিনা আজকে ক্ষমতা আসার পরে বাংলাদেশ চায়নার সাথে যে সম্পর্ক করে বাংলাদেশের বেকার সমস্যা এবং উন্নয়ন সারা বিশ্বে
প্রমাণ করে দিচ্ছে। এখানে যারা আছেন তারা অনেকেই বাংলাদেশে ইনভেস্ট করতে চান, দেশের সেই পরিবেশটা যেন ব্যবসা বান্ধব হয় এই অনুরোধ রাখছেন তারা সবাই। প্রধানমন্ত্রীর হোটেলে সময় সংবাদের সঙ্গে কথা হয় সফর সঙ্গী পররাষ্ট্রমন্ত্রী সহ মন্ত্রিপরিষদের সদস্যদের। জানা যাচ্ছে এবারের সফরে বাণিজ্য ঘাটতি কমানোই বড় টার্গেট বাংলাদেশের। এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের সহযোগিতা, আমাদের উন্নয়ন অংশীদার হিসেবে তাদের সহযোগিতা। এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে চায়নার সাথে আমাদের বিজনেস গ্যাপ রয়েছে, তারা অনেক বেশি এক্সপোর্ট করে আমাদের দেশে, আমরা এই বিজনেস গ্যাপটা কমাতে চাই। মঙ্গল এবং বুধবার দিনভর রাষ্ট্রীয় কর্মসূচিতে ব্যস্ত সময় পার করবেন প্রধানমন্ত্রী। বৈঠক করবেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও। জ্বালানি প্রতিমন্ত্রীর আশা সফরে বিশেষ অগ্রগতি হবে বিদ্যুৎ খাতে সহযোগিতার বিষয়েও। SPM প্রজেক্ট, এটা চায়নার G2G প্রজেক্ট, এটা ডিক্লারেশন হবে কারণ এটা ফিনিশ হয়ে গেছে। আমাদের চায়নার পাওয়ার প্ল্যান্ট আছে, সেগুলোরও ডিক্লারেশন হবে। সো চায়নার সাথে পাওয়ার ডিভিশনের অনেকগুলো প্রজেক্ট এবং জ্বালানিতেও আমাদের ওই যে সাইনোপ্যাক যেমন ড্রিলিংয়ের কাজ করতেছে। তো এই বিষয়গুলো কারণে চায়না একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 5 বছর পর চীনে প্রধানমন্ত্রীর এবারের সফরের মাধ্যমে দ্বিরাষ্ট্রীয় সম্পর্ক আগামী দিনগুলোতে আরও গভীর হবে বলে আশা দুই পক্ষেই। 2016 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বাংলাদেশ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে যে সম্পর্কের নতুন ধারার সূচনা হয়েছিল তার প্রতিফলন পরবর্তীতে দেখা যায় বাংলাদেশের বড় বড় ধরনের প্রকল্প বাস্তবায়নে চীনের সহযোগিতায়। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের বেজিং সফরের মধ্য দিয়ে সে সম্পর্ক আরও এগিয়ে নেবে এমনটি মনে করেন দুদেশের নীতি নির্ধারকরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, বেজিং, চীন। 5 দিন না যেতে আবারও হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ভোররাতে হঠাৎ শ্বাসকষ্ট বাড়লে এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয় তাঁকে। দুপুরে স্থানান্তর করা হয় কেবিনে। উন্নত চিকিৎসা না পেয়েই বারবার বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। আন্দোলনের মাধ্যমে বিএনপি নেত্রীকে মুক্ত করার হুঁশিয়ারি তার। সোমবার ভোর 4টা হৃদযন্ত্রে পেসমেকার বসানোর পর মাত্র 5 দিন আগে হাসপাতাল থেকে ফিরোজায় ফেরা বেগম খালেদা জিয়া হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি দেখে দ্রুত তাকে এভার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে ভর্তি করা হয়। শারীরিক নানা পরীক্ষা নিরীক্ষা শেষে দুপুর নাগাদ সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয় বিএনপি চেয়ারপারসনকে। তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন গণমাধ্যমকে জানান, শ্বাসকষ্ট সহ শারীরিক নানা জটিলতা দেখা দিয়েছে বেগম খালেদা জিয়ার। রাখা হয়েছে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে। বেগম খালেদা জিয়াকে দেখতে এদিন হাসপাতালে যান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখান থেকে ফিরে গুলশান কার্যালয়ে তিনি জানান, উন্নত চিকিৎসা না পেয়েই বারবার বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটছে। ক্রমাগত কমপ্লিকেটেড জটিল সমস্ত কেসগুলো অসুখগুলো থেকে আক্রমণ করেছে। তো সেই ক্ষেত্রে আমরা বারবার করে যেটা বলেছি, তার চিকিৎসাটা দরকার একটা আপনার মাল্টি ডিসিপ্লিনারি হাসপাতালে, বিদেশে উন্নত একটা চিকিৎসা কেন্দ্রে। তার প্রতি যে অন্যায় করা হচ্ছে, একটা চরম অন্যায় এবং একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে এইভাবে আটকে রেখে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এর আগে গত 22 জুন হাসপাতালে ভর্তি করা হয় বেগম খালেদা জিয়াকে। সে দফায় 11 দিন হাসপাতালে চিকিৎসা শেষে 2রা জুন বাসভবন ফিরোজায় ফেরেন বেগম জিয়া। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি সহ শারীরিক নানা জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতির মামলা বাতিল চেয়ে এবার হাইকোর্টে আবেদন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাতিল আবেদনে শ্রমিকের টাকা পরিশোধ করা সহ বেশ কয়েকটি যুক্তি তুলে ধরা হয়েছে। দুদক আইনজীবী বলছেন, ভয় দেখাতে সাক্ষ্য গ্রহণ শুরুর আগ মুহূর্তে আবেদন করেছেন ইউনূস। শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগে গত 12 জুন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিচার শুরুর আদেশ দেন আদালত। এই মামলায় আগামী 15 জুলাই সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। এর ঠিক আগ মুহূর্তে মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন অধ্যাপক ইউনূস। যদিও এর আগে আরও 2 আসামি বিচার শুরুর আদেশ বাতিল চেয়ে আবেদন করে রেখেছেন। দুদকের আইনজীবী বলছেন, সাক্ষ্য গ্রহণের আগে এ ধরনের আবেদন বিচারকে বিলম্বিত করার অপকৌশল। এতে কোনো লাভ হবে না বলেও মনে করেন তিনি। ঠিক সাক্ষ্য গ্রহণের আগ মুহূর্তে এসে ওনারা একটা ফ্যাক্সিশনে দাখিল করলো, ওনারা দাখিল করতে পারে।
যাতে আমরা একটি ভীত সন্ত্রস্ত এই কারণে সাক্ষীটা যেন ওই দিন না নিতে পারে, কিন্তু আমরা প্রস্তুত, আমরা আইনি মোকাবেলা করব। ইউনূসের আইনজীবী বলছেন বিচারিক আদালতে তারা ন্যায় বিচার পাননি, সে কারণে হাইকোর্টে মামলা বাতিলের পক্ষে যুক্তি তুলে ধরা হয়েছে। আত্মসাৎ করতে হলে তো কারোর কাছে জমা থাকতে হবে, তাহলে না সে আত্মসাৎ করবে। শ্রমিকদের 5% পাওনা তাদের সেটেলমেন্ট এগ্রিমেন্ট হাইকোর্টে যেই কোম্পানি লয়ে মামলা করেছিল সেই মামলা অনুযায়ী ওই অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছে। তো সুতরাং এই আত্মসাতের প্রশ্ন নাই। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশের 25,22,06,780 টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের 30 মে মামলাটি করে দুদক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পুলিশের সব সুবিধা জ্যেষ্ঠ কর্মকর্তাদের, এমন শিরোনামে সম্প্রতি ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারে প্রকাশিত প্রতিবেদন বিভেদ ছড়ানোর কৌশল বলে দাবি করেছেন কর্মকর্তারা। স্বরাষ্ট্র সচিবের দাবি, গত 15 বছরে আমূল বদলে গেছে বাংলাদেশ পুলিশ। কনস্টেবল থেকে শুরু করে বেড়েছে সবার সুযোগ সুবিধা, তাই ক্যাডারদের চেয়ে নন ক্যাডার কর্মীরা কম সুবিধা পান, এমন অভিযোগ সত্য নয়। সুমন আহমেদের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। গত কয়েক বছরে বহরে যুক্ত হয়েছে নৌ পুলিশ, শিল্প পুলিশ, হাইওয়ে পুলিশ, জঙ্গি দমনে বিশেষায়িত কয়েকটি ইউনিট, বেশ কয়েকটি নতুন রেঞ্জ এবং মেট্রোপলিটন পুলিশ। একজন ওসির জায়গায় এখন থানাগুলোতে দায়িত্ব পালন করেন 3 জন অফিসার ইনচার্জ। 2009 সালেও মাত্র 1 লাখ জনবলের এই বহরে এখন মোট সদস্য 2,14,000। পুরো বাহিনীতে বিসিএস ক্যাডার পদে অফিসার 3,124 জন, বাকি 2,11,000 নন ক্যাডার কর্মকর্তা কর্মচারী। মেধা, যোগ্যতা এবং স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে 2020 সাল থেকে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ডিজিটালাইজ করা হয়েছে বাহিনীতে। অর্থাৎ যিনি বয়স এবং যোগ্যতা এগিয়ে তিনি আগে পদোন্নতি পাবেন। বাহিনীটি মনে করে কনস্টেবল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে সবাই এক পরিবারের সদস্য, যে কারণে কনস্টেবলরা যে মান ও পরিমাণের রেশন পান একই মান ও পরিমাণের রেশন পান আইজিপিও। যদিও সম্প্রতি ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার তাদের বাংলা সংস্করণে সংবাদ প্রকাশ করে পুলিশে সব সুবিধা সিনিয়র অফিসারদের জন্য, এমন সংবাদকে উদ্দেশ্যমূলক বলে মনে করছে পুলিশ দফতর। সদর দফতরের একাধিক কর্মকর্তা মনে করেন এটি উদ্দেশ্যমূলক এবং উস্কানিমূলক রিপোর্ট, কারণ কোনো কর্মকর্তা মারা গেলে, অবসরে গেলে কিংবা নতুন পদ সৃষ্টি হলেই কেবল পদোন্নতির সুযোগ সৃষ্টি হয়, যে কারণে সুযোগ সৃষ্টি না করে পদায়ন অসম্ভব। একই মত স্বরাষ্ট্র সচিবেরও। যখন একটি বেতন স্কেল দেওয়া হয় তখন প্রজাতন্ত্রের সকল কর্মচারীদেরকে একত্রে দেওয়া হয়। সুতরাং বাংলাদেশ পুলিশে যারা আছেন ক্যাডার সার্ভিস, নন ক্যাডার সার্ভিস বা কনস্টেবল, তারা কিন্তু বাংলাদেশের যে প্রচলিত আইন, সরকারি কর্মচারী আইন 2018 অনুযায়ী যে যে সুযোগ সুবিধা পাওয়া সেটাই তারা পায়। এক্ষেত্রে কারোর জন্য কম বেশি কিন্তু কোনো সুযোগ সুবিধা থাকে না। এখন পদোন্নতির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় একজন কনস্টেবল কিন্তু একজন এডিশনাল এসপি পর্যন্ত পদোন্নতি অবসরে যাওয়ার সুযোগ রয়েছে, কিন্তু সে যদি নিজেকে ওইভাবে গড়ে না তোলে তাহলে আমরা তাকে পদোন্নতির ধাপে টেনে আনতে পারি না। এসপি যারা ক্যাডার সার্ভিসে তাদের সংখ্যা তাদের তুলনায় কম, এই কারণে অনেকের দৃষ্টিতে মনে হতে পারে তারা খুব বেশি সুযোগ সুবিধা পাচ্ছে। এখানে আইনের বাইরে কাউকে কোনো সুযোগ সুবিধা দেওয়ার সুযোগ নেই। সাবেক আইজিপি বলছেন, বাহিনীতে নিম্ন পদে যারা আছেন কেবল তারাই ঝুঁকি ভাতা পান, সেই হিসেব করলে উঁচু পদের তুলনায় তাদের সুবিধাও কম নয়। নতুন পে স্কেল 2015 সালে দেওয়া হলো, সেখানে পুলিশও সেটা পেয়েছে। পুলিশের ঝুঁকি ভাতা আছে, তদন্ত করতে তদন্তকারী কর্মকর্তারা কিছু তদন্ত ব্যয় সেটাও পেয়েছে, অতীতে ছিল না। চট্টগ্রাম ও কক্সবাজার কেন্দ্রিক 4টি ফেসবুক আইডি থেকে ছড়ানো হয় শিশু হারানোর গুজব। পুলিশ বলছে, প্রেম ঘটিত কিংবা পরিবারের উপর রাগ করে বাড়ি ছাড়ার ঘটনাকে নিখোঁজ বলে ছড়ানো হয়। এমন 17টি ঘটনায় সবাই নিজেরাই ফিরেছেন বাড়ি। সম্প্রতি শিশু হারানোর গুজব ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। কয়েকটি ফেসবুক পেজ ও গ্রুপে ভুয়া পোস্টটি শেয়ারও দেন অনেক নেটিজেন। জনমনে ছড়ায় আতঙ্ক। চট্টগ্রাম ও কক্সবাজার কেন্দ্রিক ফেসবুক আইডি থেকে ছড়ানো হয় বেশিরভাগ গুজব। এই বিষয়ে সোমবার সকালে দামপাড়া পুলিশ লাইনে মিট দ্য প্রেসে কথা বলেন চট্টগ্রামে নবনিযুক্ত পুলিশ কমিশনার। বলেন, প্রেম ঘটিত কিংবা পরিবারের উপর অভিমান করে স্বেচ্ছায় কেউ ঘর ছাড়লেও নিখোঁজ বলে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে। মায়ের পা রাগ করছে, বাবা পা রাগ করছে, মায়ের পা রাগ করছে, এটাই কিন্তু ফেসবুকে সে দিয়ে দিচ্ছে, থানায় না গিয়ে ফেসবুকে দিচ্ছে নিখোঁজ। এটা সম্পূর্ণ গুজব। আসলে এ সময় সিএমপি কমিশনার হুঁশিয়ারি দিয়ে বলেন, 16 থানার কোনো ওসি বা পুলিশ সদস্য অপকর্ম করলে তার দায় নেবেন না তিনি। আমার এই 16 থানার ওসি অপকর্ম করছে, দায় আমাকে নিতে হবে।
সেই দায় আমি নেব না। এদিকে নিখোঁজের 17টি ঘটনার পরিসংখ্যান তুলে ধরেন সিএমপির অতিরিক্ত কমিশনার। জানান প্রেম ঘটিত বিষয়ে ঘর ছাড়ার ঘটনা ঘটেছে 8টি, পারিবারিক কারণে 5 আর বিভিন্ন কারণে স্বেচ্ছায় ঘর ছাড়েন 4 জন। এসব ঘটনায় নিখোঁজরা আবার ফিরেছেন বলে জানান তিনি। 4টা গ্রুপ থেকে কিন্তু তারা এটা করছিল, তাদেরকে যখন আমরা আনলাম জিজ্ঞাসাবাদ করলাম সবগুলোই পাওয়া গিয়েছে। ভবিষ্যতে থানায় জিডি না হওয়া পর্যন্ত কোনো নিখোঁজের তথ্য ছড়াবে না বলে সংশ্লিষ্ট পেজের দায়িত্বরতরা নিশ্চয়তা দিয়েছে বলেও জানায় পুলিশ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শেডে পড়ে থাকা শত কোটি টাকা মূল্যের 85টি গাড়ি ধ্বংসের কাজ শুরু হয়েছে। গ্যাস কাটার দিয়ে মিৎসুবিশি জিপ সহ নানা ব্র্যান্ডের এসব যান টুকরো টুকরো করছেন শ্রমিকরা। নিলামে এগুলো বিক্রি হবে ভাঙাড়ি হিসেবে। শাখাত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কাটার যন্ত্র দিয়ে একের পর এক কাটা হচ্ছে নানা মডেলের গাড়ি। এর মধ্যে মিৎসুবিশি ব্র্যান্ডের দামি পাজারো যেমন আছে, তেমনি আছে অন্যান্য ব্র্যান্ডের প্রাইভেট কার, মাইক্রোবাস, ট্রাক, পিকআপও, জিপ। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শেডে পড়ে থাকা এসব গাড়ি বর্তমানে ব্যবহার অনুপযোগী। বছরের পর বছর নানা জটিলতায় হয়নি নিলামও। এখন তাই বিআরটি এর অনুমোদন নিয়ে বিক্রি করা হচ্ছে ভাঙারি হিসাবে। বিআরটি তাই এগুলি ব্যবহার উপযোগিতা নেই মর্মে প্রতিবেদন দেয়। এটা আমাদের যে গঠিত কমিটি কাস্টম হাউসের, তাদের সুপারিশের ভিত্তিতে এটা ধ্বংস কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তবে মূল্যবান এসব গাড়ি গ্যাস কাটার যন্ত্র দিয়ে কেটে ধ্বংসের বিপক্ষে কাস্টমসের ঠিকাদাররা। গাড়িগুলো না কেটে ইঞ্জিন সহ অন্যান্য যন্ত্র বিক্রির দাবি করেছিলেন তারা, কিন্তু যন্ত্রগুলি বিক্রির বিধান না থাকায় ধ্বংসের পথ বেছে নিয়েছে চট্টগ্রাম কাস্টমস। আপনাদের উপস্থিত প্রতিনিধি থাকবে, আমরা এভাবে কেটে নিয়ে যাব, কিন্তু ওনারা কোনো কর্ণপাতও করেন। কাস্টমসের তথ্য অনুযায়ী নিলামের অপেক্ষায় আছে 186টি গাড়ি। এর মধ্যে সম্পূর্ণ কাটা হয়েছে 60টি। 2-1 দিনের মধ্যে আরো 25টি গাড়ি কাটা হবে। সর্বশেষ পর্যায়ে ভাঙারি হিসেবে বিক্রি হবে এ কেটে ফেলা গাড়ির টুকরো। চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শেড থেকে কমল দে, সময় সংবাদ। বাংলাদেশ চীন মিলে আত্রাই নদীতে বাঁধ দেওয়ার মিথ্যা অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আপত্তিতেই আলোর মুখ দেখছে না তিস্তা চুক্তি। এবার গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নের আগে আবারও কঠোর অবস্থান জানালেন তিনি। সোমবার রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠকে নিজের অবস্থানও পরিষ্কার করেন মমতা। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। 2011 থেকে 2024 তিস্তা চুক্তি নিয়ে যে নিজের অবস্থান থেকে এক চুলো নড়েননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তা আবারও পরিষ্কার করলেন। শুধু তাই নয়, মমতার তীর এবার বাংলাদেশ চীন বন্ধুত্ব নিয়েও। বলেন, পশ্চিমবঙ্গকে না জানিয়ে আত্রাই নদীর ওপর বাংলাদেশ চীন যৌথভাবে বাঁধ দিয়েছে। এতে জলপাইগুড়ি জেলার মানুষ মারাত্মক দুর্ভোগে পড়েছেন। আত্রাই নদীর ওপর যে বাঁধটা দেওয়া হয়েছে বাংলাদেশ এবং চায়না মিলে, সেটা করার সময় আমাদের তো জানানো হয়নি। পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোতে হঠাৎ করেই বন্যা পরিস্থিতি চরম অবনতি ঘটেছে। সোমবার পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে রাজ্যটির প্রশাসনিক বিষয়ে নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানানোর সময় মমতা আবারও অভিযোগ করে বলেন, রাজ্য সরকারকে না জানিয়েই ফারাক্কার জল বন্টন চুক্তি পুনর্নবায়ন করা হবে। কেন্দ্রের বিরুদ্ধে গঙ্গার পানি বন্টন চুক্তির সময় শর্ত হিসেবে 700 কোটি টাকার ড্রেজিংয়ের বকেয়া টাকা না পাওয়ারও কথা জানান মমতা। আমাদের না জানিয়ে আবার বলছে আবার ফারাক্কা চুক্তি রিনিউ করবে, আলোচনা বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর সাথে। আমাদের কাউকে জানানো হলো না, খুব আনফরচুনেট। যাই হোক, আবার বলছে তিস্তার জলও দিল, তিস্তায় জল আছে তাই দেবে। 2011 সালে বাংলাদেশের ন্যায্য অধিকার তিস্তার পানি বন্টন চুক্তির চূড়ান্ত প্রস্তুতি সম্পূর্ণ হলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণেই তিস্তা চুক্তির মুখ দেখেনি বাংলাদেশ। এরপর 13 বছরে বিষয়টি নিয়ে নিজের অবস্থান বদল করেননি তিনি। এবার 1996 সালে হওয়া ঐতিহাসিক গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নের বিরুদ্ধে ক্রমশ সুর চওড়া করতে শুরু করেছেন মমতা। 2026 সালের ডিসেম্বর মাসেই 30 বছরের চুক্তির মেয়াদ শেষ হবে। তবে মমতাকে না জানিয়ে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার কিছু করছে না বলেও সম্প্রতি ভারতের বিভিন্ন গণমাধ্যমে খবরে বলা হয়। সেখানে বলা হয়, গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নের সব কমিটিতেই মমতা প্রশাসনের সংশ্লিষ্ট শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে নিজেদের মতামত এরই মধ্যে কেন্দ্রীয় সরকারকে স্পষ্ট করেছে। মাল্টি সুপার হসপিটালগুলো
সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। পূর্ব প্রতিশ্রুতি থাকায় ইংল্যান্ড অনূর্ধ্ব-19 দলে যোগ দিলেন টাইগারদের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ, যেখানে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত কাজ করার কথা তার। এরপর দুপক্ষের সমঝোতায় দীর্ঘমেয়াদে চুক্তিতে যাবে বিসিবি। তবে খণ্ডকালীন হলেও পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে মুশতাককে পাওয়ার ব্যাপারে আশাবাদী বোর্ড, জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন। জানান, পাকিস্তানের নিরাপত্তা পর্যবেক্ষণে কোনো প্রতিনিধি দল পাঠাবে না বিসিবি। টাইগারদের টি-20 বিশ্বকাপ হতাশার মাঝেও প্রাপ্তি বোধ হয় লেগি রিশাদ হোসেন, যার বদলে যাওয়ার নেপথ্যের অনুঘটক স্পিনিং বোলিং কোচ মুশতাক আহমেদ। বিশ্বকাপ পর্যন্ত সাবেক পাকিস্তানি এই স্পিনারের সঙ্গে চুক্তি ছিল বিসিবির। মুশতাকের কাজে সন্তুষ্ট বোর্ড প্রস্তাব দিয়েছিল চুক্তি বাড়ানোর, কিন্তু আগে থেকে ইংল্যান্ড অনূর্ধ্ব-19 দলের সঙ্গে কথা পাকাপাকি থাকায় আপাতত আর পাওয়া যাচ্ছে না মুশতাককে। তবে হাল ছাড়ছে না বিসিবি। ইসিবির সঙ্গে কিংবদন্তি স্পিনারের চুক্তি চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। এরপরই স্থায়ীভাবে মুশতাককে ফেরাতে চায় টাইগার টেরাই। আর খণ্ডকালীন হলেও চলতি বছরের সিরিজগুলোতে তার সার্ভিস চায় বিসিবি। তার সাথে আমাদের যোগাযোগ হচ্ছে এবং আজকেও কথা হয়েছে। ওনার ডিসেম্বর পর্যন্ত কিছু প্রি অকুপাইড কিছু কমিটমেন্ট আছে। এই পর্যন্ত উনি এর মধ্যে যে সময়টা অ্যাভেলেবেল থাকবে সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেবে। এর বাইরে আমাদের সাথে তার সাথে লং টার্ম চুক্তির ব্যাপারে কথা হচ্ছে। রাওয়ালপিন্ডি আর করাচি পাকিস্তানের বিপক্ষে আগামী মাসে 2 টেস্ট দিয়ে বিশ্বকাপ বিরতি শেষে আবারও আন্তর্জাতিক সার্কিটে ফিরছেন টাইগাররা। তবে দেশটিতে সফরে যাওয়ার আগে পূর্বের ধারাবাহিকতায় কি কোনো নিরাপত্তা প্রতিনিধি দল পাঠাবে বোর্ড? আমরা আমাদের বিভিন্ন সোর্সের মাধ্যমেও ইনফরমেশন নেওয়ার চেষ্টা করি। আমরা ফরেন মিনিস্ট্রির মাধ্যমেও একটা সিকিউরিটি ক্লিয়ারেন্স নেওয়ার চেষ্টা করি। সব অন্যান্য প্রক্রিয়াগুলো থাকবে, বাট এই মুহূর্তে প্রি ইন্সপেকশনের কোনো প্ল্যান আমাদের কাছে নেই। সাম্প্রতিক সময় নির্দিষ্ট কিছু গণমাধ্যমে ক্রিকেটার কিংবা বোর্ড কর্তা এবং তাদের পরিবার নিয়ে ব্যক্তিগত আক্রমণের বিষয়টি নজরে এসেছে বিসিবির। এ নিয়ে করণীয় ঠিক করেছেন তারা। বোর্ড এই বিষয়গুলো লাইটলি নেবে না। বোর্ড তার নিজস্ব অবস্থান থেকে যে সমস্ত ব্যবস্থা নেয়, সেগুলো আইনগত ব্যবস্থা হোক বা যে কোনো ব্যবস্থায় বোর্ড সেগুলো নেবে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে চলতি মাসের শেষ সপ্তাহে শুরু হওয়ার কথা টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কোটা সংস্কারে সড়ক অবরোধ, ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তি, 3 দিনের আলটিমেটাম, ধৈর্য ধরার আহ্বান অ্যাটর্নি জেনারেলের। আদালতের রায় চূড়ান্ত বললেন শিক্ষামন্ত্রী। রাষ্ট্রীয় সফরে চীনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করবেন শি জিনপিংয়ের সঙ্গে। সই হবে 20টির বেশি সমঝোতা স্মারক। গুরুত্ব পাবে ভূ রাজনৈতিক কৌশলগত ইস্যু। এবং 5 দিন না যেতে আবারও শ্বাসকষ্ট নিয়ে এভার কেয়ারে বেগম জিয়া। হাসপাতালে দেখতে গেলেন মির্জা ফখরুল। রাজনীতি থেকে দূরে রাখতেই বিদেশে চিকিৎসা থেকে বঞ্চিত রাখার অভিযোগ। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়ে।